দিকে যাচ্ছি না। আপনারা রীতিমতো বিরক্ত অবস্থায় আছেন মনে হচ্ছে, গানই শুনতে যাচ্ছেন না। কি অবস্থা, তার মানে এখন ছেড়ে দেওয়া কাইন্ডে আছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আমার আসলে সকাল থেকেই মিটিং চলছিল, অনেক চেষ্টা করতেছিলাম চলে আসার জন্য, কিন্তু কোনোভাবেই পারা যাচ্ছিল না। অবশেষে আসতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের কুমিল্লা ৫ আসনের ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক হোসেন ভাই নির্বাচন করছেন। তো এর বাইরেও ইসলামী ছাত্র শিবিরের এই বছর অসংখ্য ক্যান্ডিডেট সারা দেশে দেওয়া হয়েছে, যারা ইলেকশন করবেন জামাতের হয়ে বা জামাতের বাইরেও অনেকে আছেন যারা ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল ছিলেন। আল্লাহ শুকরিয়া, এবছর আমাদের পক্ষ থেকে বা আমাদের জনশক্তিদের একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, যেহেতু দীর্ঘদিন পরে নির্বাচনের একটা কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়েছে এবং প্রতীক নিয়ে যে জটিলতা আমাদের ছিল, আমাদের প্রতীক ব্যান্ড করা হয়েছিল, দাঁড়িপাল্লা দলকে নিষিদ্ধ করা হয়েছিল, সবচেয়ে বড় থ্রেট যাকে মনে করতো ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল, তারা দুর্বল করে রাখতে চেয়েছিল এই জমিনে আমাদেরকে। আল্লাহ সূরা কাসাসের মধ্যে এটা বলছেন যে ফিরাউন এই জমিনে তার অপোনেন্ট যারা তাদেরকে দুর্বল করার জন্য কতগুলো পলিসি নিয়েছিল। প্রথমত তার দলের মধ্যে সে বিভাজন তৈরি করে ফেলেছিল, দেশের জাতির মধ্যে বিভাজন তৈরি করে ফেলেছিল। দ্বিতীয় যে কাজটা সে করছিল, পুরুষদেরকে হত্যা করতো, যারা তার বিরোধিতা করতো, নারীদেরকে আর সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা থেকে বিরত রাখতো। এরপরে ফেতনা ফাসাদ সৃষ্টি করেছিল তারা, যাতে তার এগেইনস্টে দাঁড়ানোর মতো কোনো শক্তি অবশিষ্ট না থাকে। বাংলাদেশের সাথে এখন বর্তমান প্রেক্ষাপটের সাথে এগুলো দেখবেন মিলে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আর আমি চেয়েছিলাম যাদেরকে এই জমিনে দুর্বল করে রাখা হয়েছে তাদেরকে এই জমিনে ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এখানের আইম্মা নেতা বানাতে আর তাদেরকে আমি ওয়ারিস উত্তরাধিকারী বানাতে চেয়েছিলাম। আর এটা হামান কারণের জন্য যতই কষ্টের কারণ হোক না কেন, তারা অনেক কষ্ট করছে এদেরকে দুর্বল করে রাখার জন্য, ভাবছে শেষ হয়ে যাবে। তা আমাদের উপরে যে জুলুম নির্যাতন চালানো হয়েছে, আমরা বলি 2009 সালে আমি ছাত্র শিবিরের সদস্য শপথ গ্রহণ করি। তো এই সময়ে সংগঠনের যে গ্রোথ, যে অবস্থা আমি দেখেছি, আর আওয়ামী রিজিমের পরে এই জুলুম নির্যাতনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সংগঠনের গ্রোথ স্বাভাবিক অবস্থার চাইতে কয়েক গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন, যেটা আগে 35 বছরে আমরা পারি নাই। তার মানে আমাদের এই জমিতে যারা দুর্বল করতে চেয়েছে আর আল্লাহ চাইছে আমাদের শক্তিশালী করতে, এমন শক্তিশালী করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শতবর্ষী একটা বিশ্ববিদ্যালয়, 125 বছর প্রায় এর বয়স, 125 বছরের হিস্ট্রিতে ইসলামী ছাত্র শিবির এই 25 সালে জুলাই পরবর্তী অভ্যুত্থানে এই বিশ্ববিদ্যালয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এটা তো শত বছরের ইতিহাসে একটা রিমার্কেবল একটা ঘটনা। যেই ক্যাম্পাসে আমাদেরকে হত্যা করা দায় ছিল, আমাদের নামে মানুষকে পিটাইলে তার কোনো বিচার হইতো না, মারার পরে এরপরে অর্ধমৃত অবস্থায় আমাদের ভাইদেরকে নিয়ে জেলখানায় দিলে আমাদের নামেই আবার অস্ত্র মামলা দেওয়া হতো। এমন ভাবে আমাদেরকে দুর্বল করতে চেয়েছে। এমন হয়েছে 14-15 সালের দিকে তো হল থেকে ধরে ধরে 100 উপরে ভাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেলখানায় ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্টতা পেয়ে কামরুল ভাইকে পিটিয়ে হত্যা করছিল, তার বিচার হয় না। কামরুল ভাই শুধু ছাত্র শিবির করে এই কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিটা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে সেখানে সম্মানিত করেছেন। ইনশাআল্লাহ সামনে আরো যে ছাত্র সংসদ আছে, নির্বাচনের আগে আরেকটা হবে। অনেক কনস্পাইরেসি করছে বন্ধ করার জন্য, সব ছাত্র সংসদই বন্ধ করতে চেয়েছিল। তারা জনগণের ম্যান্ডেট বা ভোটের ম্যান্ডেটকে মোটেও তোয়াক্কা করে না, পছন্দ করে না। জোর জবরদস্তি করে, ক্ষমতা খাটিয়ে, এরপরে তাদের পেশি শক্তি খাটিয়ে, বুদ্ধি যতটুকু তাদের অবশিষ্ট ছিল সবগুলো খাটানোর চেষ্টা করছে যে ছাত্র সংসদ গুলোকে যাতে না করা যায়, এবং বলছে আমরা প্রিপেয়ার্ড না, আমরা এই প্রস্তুত না, সেই প্রস্তুত না। 1.5-2 বছরেও যারা প্রস্তুতি নিতে পারে না, তাদের ছাত্র রাজনীতি বা করার কি যৌক্তিকতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মানুষের ম্যান্ডেট পেতে গেলে কিভাবে কাজ করতে হয়। আমরা এই ক্যাম্পাসগুলোতে মানুষের ছাত্রদের প্রবলেম নিয়ে কিন্তু কথা বলেছি। আমরা এখানে প্রথমত বলেছি তোমাদের বাসের সমস্যা, আমরা সেটা নিয়ে কাজ করব। তোমাদের সমস্যা রয়েছে আবাসনের, সেটা নিয়ে আমরা কাজ করব।
তোমাদের সমস্যা হয়েছে ক্যাম্পাসে সিকিউরিটির, আমরা এই সিকিউরিটির বিষয়টা নিয়ে কাজ করব। আমরা ক্যাম্পাসের যত ডেভেলপমেন্ট এতদিন হয় নাই, যে অর্থগুলো ছাত্র সংসদে বরাদ্দ ছিল তা ইউটিলাইজ না করে এগুলো লুটে পুটে যারা খেয়েছে তার এগেইনস্টে আমরা তোমাদের হয়ে কাজ করব। যতটুকু শক্তি আমাদের আছে সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করব তোমাদের জন্য। ছাত্ররা আমাদের কথা শুনেছে, আমাদের উপর আস্থা রেখেছে, আমাদের বিরুদ্ধে যত প্রমাণনা চালাইছে আমরা কোনো জবাব দেই নাই। ওরা আমাদেরকে কাঁটার আঘাত দিয়েছে, আমরা ফুল দিয়ে তাদেরকে বরণ করেছি। আমাদেরকে গালিগালাজ দিয়েছে, দিন শেষে আমরা শুধুমাত্র ডিজার্ভেশন হোক আশা মানুষদেরকে শোনানোর জন্য চেষ্টা করেছি। ছাত্ররা তাদের প্রপাগান্ডায় মন ভুলায় নাই। তারা কোটি কোটি টাকা খরচ করছে এক একটা ছাত্র সংসদে খাওয়ানোর জন্য। তারা আবার এগুলা উদারপিণ্ডি বুদার গাড়িও চাপাইছে। ছাত্র সংসদে তারা খাওয়ানোর জন্য এক একজনকে যে পরিমাণে খাওয়াইছে, এখন পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ের আশেপাশের কিছু কিছু জায়গায় গিয়ে খুঁজে দেখবেন টাকা পায় এখনো তাদের কাছে, বাকি অকেয়া রয়ে গেছে। কি পরিমাণ খাওয়াইছে তারা, ছাত্ররা খেয়েছে এবং বলছে যে খাইলাম ভাই কিন্তু ভোট জায়গা মতো দিব। যে খেলা খাওয়ার প্রতি একটু কৃতজ্ঞতা বোধ আছে না, বলছে ভাই যা খাওয়াইছে এই টাকা তো উঠাবে পরে, আবার কিভাবে উঠাবে, চাঁদাবাজি করেই উঠাবে, এইখানে টেন্ডারবাজি করেই তো উঠাবে। তো এই টাকা যা খাওয়াইছে এটাও আমরা বিশ্বাস করি যে কোনো না কোনো সোর্স থেকে তারা এই টাকাগুলো নিয়ে আসছে, পরে এই পথকে ব্যবহার করে এই টাকা তারা উসুল করবে। যদি এই উসুল করেই থাকে তাহলে এটা তো আমাদের হক, এটা খেয়ে প্রবলেম নাই। মানুষও এখন ডিজিটাল যুগে সবার কাছে তো অ্যান্ড্রয়েড ফোন আছে, সবাই সবকিছু জানে। আপনারা লোকের কাছে যে বলবেন যারা ভোট টাকা দিয়ে কিনতে চায় ওই টাকা যেন তারা নেয়, ওগুলো চাঁদাবাজির টাকা, এগুলো ফতোয়া জায়েজ, এই টাকাগুলো তাদের জন্য জায়েজ, এগুলো জনগণেরই হক, ওদের পকেটের টাকা তো আর দিচ্ছে না। আর যে টাকা খরচ করছে ওই টাকা তো পরে তার উসুল করতে হবে। এই জন্য টাকা দিলে ওই টাকা নিতে হবে, কিন্তু ভোট দেয়া যাবে না। ভোট যদি দেয় তাহলে আজীবনের জন্য কিন্তু তারা এর জন্য দায়ী থাকবে। আর ভোট দিয়ে এই 2000-3000 টাকা পাওয়ার পরে এখানে যদি ইমানদারিতা দেখায়, এটা হবে সবচেয়ে বেশি বড় নেপালি চরিত্র। এটা ঠিক হবে না, কারণ তারা প্রমাণ করেছে ইতিমধ্যে। তারা বলছে সেন্টার কেন্দ্রিক 200 জন 300 জন লাঠিয়াল বাহিনী গুছাইতে কেন্দ্র দখল করবে নাকি তারা আবার। এরপরে তাদের একটা দিবা স্বপ্ন আবার রয়েছে, মানুষকে ভয় দেখায় যদি দাঁড়িপাল্লায় ভোট দাও তাহলে ভোট কেন্দ্রের আশেপাশে যেও না, ভয় দেখাচ্ছে আমাদের। এই ভয়গুলো যে পূর্বে যারা দেখিয়েছে তারা দিল্লি গিয়ে পালাইছে, এরা যে ভয় দেখাচ্ছে তারা যে কোথায় পালাবে এগুলো কিন্তু ঠিকঠাক এখনো করে চিন্তা করে এরকম হুমকি দামকি দিচ্ছে। আমারও তো আশঙ্কা হচ্ছে জনগণ যদি এইবারই খেপে যায় তাহলে না জানি কি অবস্থা নিয়ে তাদের জন্য দাঁড়াবে। প্রতিটা কেন্দ্রে আমাদের বলতে হবে যে ভোট কেন্দ্রেই আমরা থাকবো। আমরা ভোট দিয়েছি, সন্ধ্যা পর্যন্ত ভোট গুনে নিয়ে এরপরে এই কেন্দ্র ছাড়বো। জনগণকে যদি এইভাবে অ্যাকোমোডেট করা যায়, যারা ভোট ডাকাতির চিন্তা করতেছে এই ডাকাতগুলো ভয়তে পালাবে ইনশাআল্লাহ। ওরা বিড়ালের কলিজা নিয়ে কিন্তু দল করে। এই লোকগুলোকে এর আগে 15 বছরে আপনারা রাস্তাঘাটে দেখছেন নাকি? না। কয়জন মিছিল করতে দেখছেন না? দেখছে। সেই লোকগুলো কোথা থেকে আসে? এই যে সন্ত্রাসগুলো যারা করছে আন্তঃকন্দলে এখন পর্যন্ত 217 জন মানুষকে যারা হত্যা করছে, এই যে আন্তঃকন্দল এই পেশি শক্তিগুলো দেখাচ্ছে, এই ক্ষমতা এই শক্তি এতদিন তাদের কাছে কোথায় ছিল? আওয়ামী লীগের বিরুদ্ধে তো তারা এইগুলো ব্যবহার করে নাই। ব্যবহার করলে তো আওয়ামী লীগ থাকার কথা না। তারা মার্চ ফর ঢাকা ঘোষণা দিয়ে নামে নাই রাস্তায়। সেদিন শহীদ মনসুর শহীদ হয়েছে, ওই দিন যারা শহীদ হয়েছে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা সেদিন জীবন দিয়েছিল, রাস্তায় থেকেছে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা। আমাদের ভাইরা গুমের শিকার হয়েছে, সর্বোচ্চ সংখ্যক গুমের শিকার হয়েছে একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবির। আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদেরকে দেশান্তরিত করা হয়েছে, আমরা আমাদের ভূমি ছাড়ি নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তোমাদের নেতা বানাবো আর আমার উত্তরাধিকারী আমি তোমাদেরকেই বানাবো ইনশাআল্লাহ। এজন্য এখন আমাদেরকে একটু পরিশ্রমটা করা দরকার। সামনে পরিবর্তনের জন্য ভোট চাইতে হবে মানুষকে, ইনসাফ প্রতিষ্ঠার জন্য ভোট চাইতে হবে মানুষের কাছে। মানুষকে এটা করজোড়ে নিবেদন করতে হবে, আগামীর বাংলাদেশে যদি দুর্নীতি মুক্ত একটি আধুনিক ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাও, তাহলে যে সকল মানুষেরা ইনসাফের কথা বলে আর তার নিজের জীবনে ইনসাফ বাস্তবায়ন করে সেই মানুষের পক্ষে এখন তোমরা যদি দাঁড়াও, তাহলে তোমাদের জন্য অপেক্ষা করছে একটি সুন্দর বাংলাদেশ। আর যদি এর ব্যত্যয় ঘটাও তাহলে সামনে নিজের সম্পদ আর নিজের সন্তানের লাশ গুনে নেওয়ার জন্য প্রস্তুতি নাও।
কারণ তারা লুটে পুটে খাবে। এ কারণেই তারা শুধুমাত্র একটা নির্বাচনের বন্দোবস্ত করে, অন্য নির্বাচনগুলো তাদের ভালো লাগে না। কেন উপজেলা ইলেকশন তাদের ভালো লাগলো না? কি কারণে তাদের ইউনিয়ন পরিষদের ইলেকশন ভালো লাগলো না? কি কারণে ছাত্র সংসদ নির্বাচনগুলো তাদের ভালো লাগে না? তা কেন তারা গণভোটে আগে গণভোট হোক এই ব্যাপারে তারা পছন্দ করে নাই? এর একটাই কারণ, তারা জনগণের ম্যান্ডেটকে এখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। যেভাবে জনগণ জেগে উঠেছে, চারিদিক থেকে ইনসাফের কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই অবস্থান হইলে তাদের রাজনীতি বাংলাদেশে আর টিকবে না। এই জায়গায় তারা এখন স্থির যে একদিনেই সব হইতে হবে, যা লুটপাট সন্ত্রাসী কর্মকাণ্ড যা করবে একদিনেই করবে। এখন প্রতিপক্ষের উপরে হামলা করছে না? নির্বাচন কমিশনে গতকালকেই দেখলাম এক প্রার্থী তাদের নামে অভিযোগ করছে, এই কারণে নির্বাচন কমিশনের সামনে তাকে বেধড়ক পিটাইছে, একজন প্রার্থীকে এইভাবে পিটাইছে। তারা কতটা সন্ত্রাসী চেহারা তারা এখন ধারণ করেছে। সেই বজ্জা মাজলুম যখন জালিম হয় তখন অবস্থা কিন্তু খুব খারাপের দিকে চলে যায়। আর এই জালিমের পতনটাও আল্লাহর পক্ষ থেকে খুব দ্রুতই ত্বরান্বিত হয় মানুষের কাছে। এই কারণে আমরা গিয়ে এখন একটু পজিটিভ কথাগুলো বলবো। আমরা আসলে বাংলাদেশে কি চাই, কিভাবে পরিবর্তনটা হবে, আমরা ক্ষমতায় আসলে কোন জায়গায় মানুষের শান্তি আমরা প্রতিষ্ঠা করব, এই জিনিসগুলো এখন বলতে হবে। এই সমাজের বড় বড় প্রবলেমগুলো নিয়ে মানুষের সামনে কথা বলতে হবে। মানুষ এখন আমাদের কাছে চায় যে রাস্তার সমস্যা সমাধান করে দিতে পারলেই তোমাদেরকে ভোট দিব। রাস্তার সমস্যাটা মানুষ ফার্স্ট প্রায়োরিটি দেয়, কারণ বিগত সময়ে রাস্তা করছে, এটার যা বরাদ্দ দেওয়া হয় রাস্তা একদিকে বানায় আর একদিকে ভাঙতে থাকে। যা উপর থেকে বাজেট আছে, আসমান থেকে যা নাজিল হয় আর কি, ওই যে মানে টাকা যেগুলা অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট হয়ে নাজিল হয়, এগুলো আস্তে আস্তে নিচ পর্যন্ত পড়তে ও 10% আর অবশিষ্ট থাকে। জনগণ সেটা পায় না, এই মধ্যসত্ত্ব ভোগীরা। এবং এই মাঝখানের যে অর্থ বরাদ্দের করাপশন, এই করাপশন গুলো বন্ধ করে দিয়ে এর পুরো টাকা যা বাজেট হয় তা এশিয়া মহাদেশের মধ্যে যে দেশগুলো আছে তার চেয়ে সবচেয়ে বেশি বাজেট হয় বাংলাদেশে এই রাস্তাঘাটের জন্য। সুতরাং এই রাস্তাঘাটের যদি শতভাগ বরাদ্দ বাস্তবায়ন করা যায়, রাস্তাগুলো একেবারে কমপ্লিট করে দেওয়া সম্ভব। বাংলাদেশে কোনো কাঁচা রাস্তা থাকার কথা না, আর জিগজাগ উঁচু নিচু রাস্তা থাকার কথা। জনগণের প্রবলেম হচ্ছে হেলথ সেক্টরের প্রবলেম। মানুষ স্বাস্থ্য খাতে যে পরিমাণ অবহেলা আর দুর্নীতির শিকার হয়, 70% মানুষ টিআইবির রিপোর্ট অনুযায়ী তাদের কাছে বলেছে যে আমরা সরকারি হাসপাতালে সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছি, করাপশনের শিকার হয়েছি, টাকা ঘুষ দিয়ে আমাদেরকে সেবা নিতে হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে গেলে মনে হয় ছাগলের ছানা, মানে গরু বাছুরের ছানা যেরকম থাকে অবহেলায় অবজ্ঞায়, এদেশের জনগণ নাকি দেশের মালিক। দেশের মালিক হয়ে ওই হাসপাতালগুলোতে ওই মানুষগুলো যেভাবে পড়ে থাকে, এগুলো দেখলে কান্নায় চোখ থেকে পানি ঝরঝর করে পড়ে আসে। কল্পনা করা যায় না মানবিকতা কোথায়। সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার খুঁজে পাওয়া যায় না, ডাক্তার আসে বড় ডাক্তার 2 ঘন্টা 3 ঘন্টার জন্য, তার অন্য চেম্বার নিয়ে এসে ব্যস্ত হয়ে পড়ছে, ইথিক্স নাই তাদের ভিতরে। বেসরকারি হাসপাতালে যাও, এই টেস্টটা কোথায় দিয়ে করাবো? সরকারি হাসপাতালে সব মেশিন নষ্ট, দরপত্র হয়, এরপরে যেখানে মেশিন কিনে নিয়ে আসে, এই রিপেয়ারিং না করতে সব নষ্ট হয়ে যায়। সরকারি হাসপাতালে আসে চিকিৎসার জন্য, প্রেসক্রিপশন লিখে বেসরকারি হাসপাতালে যাও, কোন ডাক্তারের কাছ থেকে নিয়ে আসছো, এটার আবার 40% কমিশন, এগুলো আবার ফ্রিজ এসি সব চলে যাচ্ছে। স্বাস্থ্য খাতে জনগণের জীবন নিয়ে যে পরিমাণে তামাশা এই দেশে হয়, এটা লাঞ্ছনাদায়ক, কষ্টকর। এই পরিস্থিতি পরিবর্তন দরকার। জামাত ইসলামী এই ঘোষণা দিয়েছে, ইনসাফের বাংলাদেশ হলে বাংলাদেশের 64টি জেলায় আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে তোলা হবে, যে স্বাস্থ্য সেবার জন্য মানুষকে ঢাকা আসতে হবে না, বিদেশে যেতে হবে না। এই স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে তারা নিজেদের এই সেবাগুলো তারা নিতে পারবে। এই স্বাস্থ্য সেবার কথাগুলো মানুষদেরকে বলতে হবে। প্রত্যেকটা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে হেলথ সেন্টারগুলোকে আধুনিকায়ন করা হবে। এখানে যে সকল মধ্যসত্ত্ব ভোগীরা যারা রয়েছে এবং যারা হচ্ছে এখানে করাপশনের সাথে জড়িত, তাদেরকে স্ট্রিক্টলি হ্যান্ডেল করা হবে। আমার মনে হয় জামাত ইসলামী ক্ষমতায় আসার পরের দিন রাতে প্লেন লাইন ধরে গেছে, দুর্নীতিবাজ যেগুলা, চাঁদাবাজ যেগুলা, এমনি ভালো হয়ে যাবে। দুই দাড়ি টুপি পরে মসজিদে দেখবেন ফজরের নামাজ তাদেরই আগে জামাতের কথা শোনার পরে এমনি হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, আর ঘুষ টুস এক রাতেই বন্ধ, ভয় পাবে তারা। এবং এরপরে তাদেরকে গণপ্রতিরোধের ডাক দিতে হবে যে তুমি ব্যবসা করো তোমার স্বাধীন বাংলাদেশে, তুমি বাংলাদেশের নাগরিক, সাংবিধানিকভাবে তোমার অধিকার আছে,
তুমি বাংলাদেশের নাগরিক হিসেবে ব্যবসা করবা, তোমার কাছ থেকে 1 পয়সা চাঁদাবাজরা যদি নেয়, কমিউনিটি গড়ে তুলে তাদেরকে পিটায় পুলিশের হাতে ধরায়। জনগণ কারণ বাজারে যেরকম ধোলাই দিছে, পুরো বাংলাদেশে এরকম গণধোলাই কর্মসূচি চলবে, তখন চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকায় টিকতে পারবে না। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশে একদিনে গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ। মানুষ যায় ব্যাংকগুলোতে লোন পায় না, তেল মাথায় তেল দেওয়া হয়। ব্যাংকিং লোন গুলো যারা উদ্যোক্তা হতে চায়, তরুণ উদ্যোক্তাদের ব্যাংকিং লোন বিনা সুদে বিনা শর্তে এখানে ব্যাংকিং লোন দেওয়া হবে। সাথে সাথে সরকারের পক্ষ থেকে কারিগরি প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। তাহলে ইয়ুথ এম্পাওয়ারমেন্ট তৈরি হবে। শিক্ষা ব্যবস্থা হলমরল অবস্থা, কারিগরি শিক্ষায় যুব শ্রেণীকে যদি শিক্ষিত করা যায়, তাহলে 6,20,00,000 মানুষ যে পভার্টির সীমার নিচে বসবাস করছে, আর 30% মানুষ এখন বাংলাদেশে চরম দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এই চরম দারিদ্র সীমার নিচ থেকে মানুষকে উঠাতে গেলে তাদেরকে এম্পাওয়ার করতে হবে। এই এম্পাওয়ারমেন্টের জন্য তাদেরকে টেকনিক্যাল ট্রেনিং গুলো এক্সেলারেট করে দিতে হবে, এবং সেই ট্রেনিং এর জন্য জামাত ইসলামী কমিটেড আমির জামাত বলেছে তাদের ইশতেহারে এটা ঘোষণা দেবে যে এই ট্রেনিং ইনস্টিটিউট গুলোকে শতভাগ ফাংশনাল করা হবে, দক্ষ ট্রেনার এখানে নিয়োগ দেওয়া হবে, এবং ট্রেনিং এর জন্য যত প্রকার ইকুইপমেন্ট দরকার তার জন্য ইয়ুথ মিনিস্ট্রিতে যা বরাদ্দ দেওয়া দরকার এলজিআরডি থেকে মানে ইয়ুথ মিনিস্ট্রি থেকে সেই বরাদ্দগুলো শতভাগ নিশ্চিত করা হবে, এম্পাওয়ারমেন্ট করা হবে। ইউনিভার্সিটিগুলোকে টেকনিক্যাল হাব তৈরি করে ফেলা হবে, কারিগরি শিক্ষা এবং ল্যাঙ্গুয়েজ শিক্ষা দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, সেই কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারি তদারকি থাকবে। বিদেশে যারা যেতে চায় তাদের মধ্যস্বত্ব মহিলার কারণে লক্ষ লক্ষ টাকা অপব্যয় হয়, এরপরে আবার টাকা দিয়ে দালালরা এই টাকাগুলো মেরে দিয়ে চলে যাচ্ছে, পাঠাচ্ছে আনএফিশিয়েন্ট স্কিল লেবার গুলো, সেখানে গিয়ে তারা সাপ্রেস হচ্ছে, তাদের ভিসা জটিলতা হচ্ছে, পাসপোর্টে প্রবলেম তৈরি হচ্ছে। এই সমস্যাগুলো হবে একেবারে অন টু ওয়ান, অনলাইনের মাধ্যমে আবেদন করবে, কোনো মাঝখান থেকে কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল থাকতে পারবে না। এখান থেকে আবেদন করবে, দক্ষতা বাইরের মাধ্যমে প্রশিক্ষণ নিবে, প্রশিক্ষণ অনুযায়ী দক্ষতা অনুযায়ী এজেন্সিগুলো বিদেশ থেকে আসবে, এসে তারা ক্রাইটেরিয়া অনুযায়ী টেস্ট নিবে, টেস্ট নিয়ে যে কয়জন নেয়ার সে কয়জন নিয়ে চলে যাবে। আমরা তো সরকারকে বলি জামাত ইসলামী যদি সরকার গঠন করে ইনশাআল্লাহ করবে, তখন এই বিদেশে যে শ্রমিকগুলো যাবে, এই ডায়াসপোরারা আমার অর্থনীতি যেহেতু টিকিয়ে রাখছে, এই ডায়াসপোরাদেরকে সর্বোচ্চ অনার এবং সম্মান দিতে হবে, কারণ আমার দেশের অর্থনীতি টোটালি রেমিটেন্সের উপরেই টিকে আছে। সুতরাং এই রেমিটেন্সটা ডাবল ফিগার করা 1 বছরের ব্যবধানে সম্ভব। এই কারণে যারা বিদেশে যাচ্ছে তাদের বিদেশে যাওয়াটা স্মুথ করে দিতে হবে, ট্রেনিং দিতে হবে, এবং তাদের ওইখানে যথাযথ সম্মান এমবাসিগুলোর মাধ্যমে এমবাসিকে শতভাগ অ্যাক্টিভ করে ফেলতে হবে, জনগণকে যেন পূর্ণ সিকিউরিটি এমবাসিগুলো বিদেশে দিতে পারে সেই নিশ্চয়তাগুলো দিতে হবে। এই জায়গাগুলোতে আমরা যখন মানুষের কাছে শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান, এই ইউনিভার্সাল এডুকেশন সিস্টেম, টেকনিক্যাল এডুকেশন সিস্টেম সবার জন্য, ইন্ডাস্ট্রিগুলো যাতে গ্রো আপ করে সেজন্য তাদের সুব্যবস্থাপনা, বিদেশ থেকে যারা ইনভেস্ট করতে চায় তাদের জন্য যখন ওপেন এক্সেস গুলো করে দেওয়া হবে, এই দেশের অর্থনৈতিক গ্রোথ গুলো সাইমালটেনিয়াসলি একেবারে ড্রামাটিক্যালি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তাহলে জনগণের মধ্যে ইনকাম ডিসপারশন কমবে, জনগণ তার অধিকার ফিরে পাবে। এখানে যারা মানে আততায়ী হচ্ছে, দুষ্কৃতিকারী যারা এখন হত্যাকাণ্ড ঘটাচ্ছে, এগুলো একেবারে এআই মাধ্যমে আন্ডার সার্ভিলেন্সের মধ্যে নিয়ে আসা সম্ভব। সর্বোচ্চ প্রোটেকশন এই জনগণের জন্য নিশ্চিত করা হবে। সামগ্রিকভাবে আমরা একটা কল্যাণমুখী রাষ্ট্র চাই, যে রাষ্ট্রটা আপনার আমার বসবাসের উপযোগী হবে, আপনার আমার মানবিক মর্যাদাগুলো প্রতিষ্ঠিত হবে, একটা শ্রেণী বেনিয়া শ্রেণী তৈরি হবে না যারা সম্পদকে কুক্ষিগত করে রাখবে। এই কথাগুলো যখন মানুষকে আমরা রোডম্যাপ সহ বলে দিতে পারবো, এবং একমাত্র বলার সেই সৎসাহস আমাদের আছে যে আমরা দুর্নীতি করি না, আমরা নেপোটিজম করি না, আমরা তোমার সম্পদ লুটপাট করবো না, আমরা তোমার সম্পদের শতভাগ নিরাপত্তা দান করবো, এই কথাগুলো একমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীলগুলো বুক উঁচু করে একমাত্র তারাই বলার সক্ষমতা রাখে। কারণ এর পর্যন্ত 50-এর অধিক যে এমপি নির্বাচিত হয়েছে তারা এগুলো সাক্ষ্য দিয়েছে, প্রমাণ দিয়েছে, যে মন্ত্রী যারা ছিল তারা এগুলো শতভাগ প্রমাণ করেছে। সুতরাং দেশ পরিচালনার জন্য এই সব মানুষগুলো আগামী বাংলাদেশকে বিনির্মাণ করবে, নতুন বাংলাদেশকে আমরা একসাথে গড়ে তুলতে চাই। এজন্য এই বছরের স্লোগান ঠিক করা হয়েছে, ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা গড়ব, চলো করি একসাথে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবং আপনাদের লায়াবিলিটি তো আছে, ঢাকায় বসে থাকলে তো আর স্বপ্ন পূরণ হয় না। এজন্য আপনারা যেটা করতে পারেন, এলাকায় তো যেতেই হবে যখন সুযোগ পান। এখন একটু ছুটি টুটি নিয়ে হইলেও
বছরের অন্য ছুটি প্লাস মাইনাস করা, একটু অনুরোধ থাকলো এলাকা ভিত্তিক একটু মুভ করে। খালি ওয়াজ নসিহত দিয়ে কোনো জমিন পরিবর্তন হয় না, জমিন পরিবর্তন হয় জমিনের থেকে। ওইখানে একটু যাওয়া দরকার। দুই ধরনের হেল্প প্রয়োজন, ফিজিক্যালি প্রয়োজন ভোট কাস্টিং করা। আপনার আত্মীয় স্বজন যদি ফোন দেওয়া শুরু করেন তো 500-700 এমনি পাওয়ার কথা আপনাদের। এটা একটু রুটিন করে করে কনভিন্স করতে হবে, কই ভোট দেবা, কেন ভোট দিবা, এইটা কেন, ওইটা কেন, একটু তাকে সুন্দরভাবে বুঝান আগামী বাংলাদেশের জন্য কোনটা আসলে বেটার হবে। প্রত্যেকে যদি এরকম একটা টার্গেট নেই যে 500 করে আমরা মোটামুটি ভোট কনভিন্স করে ফেলবো, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ভাই বোন যা আছে যেখানে, তাদেরকে এখানে কনভিন্স করা দরকার। এটা আমার ঢাকায় থাকলে এই কাজটা করতে পারবো। দ্বিতীয় হচ্ছে ক্যাম্পেইন করা। আমি যেহেতু 5 নম্বর কুমিল্লা 5 আসনের বাসিন্দা, আমার সাথে তো অনেক বন্ধু বান্ধবের ফ্রেন্ড লিস্টেই যোগাযোগ, হাজার মানুষ আমার সাথে আমাকে ফলো করছে, আমার ফ্রেন্ড লিস্টে আছে। আমি যদি প্রতিদিন একটা একটা বিষয় নিয়ে লেখালেখি করি, একটু বিষয়গুলোকে কাউন্সিলিং করি, যত প্রচার হবে ততই প্রসার হবে। অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি হচ্ছে জামাত ইসলামী। মোবারক ভাইয়ের অনেক কন্টেন্ট গুলো তার পেজে দেখা যাচ্ছে। কি আপনারা পাঠাইলো আর বলবে ভাই একটু আপলোড দেন না, দেখেন না, এগুলো একটু আপনারা দেন, সরাই দেন, এগুলো কেন বলবেন? আপনি একেবারে ফলো দিয়ে রাখবেন, কোন কন্টেন্ট আপডেট হয় সাথে সাথে সেই কন্টেন্টটা সবার আগে আপনার পেজ থেকে, আপনার ফেসবুক প্রোফাইল থেকে সেটা আপনি পোস্ট দিবেন। শুধু ফেসবুক না, লিংকডইনও ব্যবহার করতে পারেন, টুইটারও ব্যবহার করতে পারেন, যার যে সুযোগটা আছে। এখন টিকটকে তো ইয়াং জেনারেশন এখানে ঢুকে গেছে এবং গাড়ি পাল্লা গান দেখি টিকটকে বেশ ভালো চলতেছে। টিকটকে যাদের অ্যাকাউন্ট আছে ব্যবহার করেন, ইয়াং জেনারেশনের কাছে এই পারসেপশনটা তুলে ধরার জন্য টিকটক এটাও সোশ্যাল মিডিয়া, এই মিডিয়াগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। মেইনস্ট্রিম মিডিয়া তো একটা বড় দল সব দখল করে নিছে, মনে করছে মেইনস্ট্রিম মিডিয়া দখল করে বিশাল এক ক্ষমতার পাহাড় তারা গড়ে তুলবে। আওয়ামী লীগ এই চিন্তা করছিল, এই মিডিয়াই তারা ডুবাইছে। ওই প্রেস কনফারেন্সের কথা মনে আছে না? রাজাকারের নাতি পুতি নাতি পাবে ডুবাইছে না, তেল দেয়া সাংবাদিকরা ডুবাইছে না। এই মিডিয়াগুলো এখন আবার তেলবাজি শুরু করেছে, মানে ডুবানোর জন্য আর কিছু অবশিষ্ট দরকার নাই, আমাদের ওদের নিয়ে কোনো কথা বলার দরকার নেই, এমনি এমনি শেষ হয়েছে। যাদের পেছনে ধরছে তারা তাদেরকে ডুবাই ছাড়বে, এরা যাদেরকে ধরছে তাদেরকে এই দশ করেই ছাড়ছে। ওইটা চিন্তা ভাবনা না করে আমাদের হাতে যে মিডিয়া আছে, 80% মানুষ এখন তথ্য ক্যারি করে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সুতরাং এই 80% ইনফ্লুয়েন্সের সেক্টরটা আপনার হাতে আছে, আপনাকে মনে রাখতে হবে এবং কনফিডেন্স রাখতে হবে। ইনশাআল্লাহ আগামী দিন তো পরিবর্তন হবে, এই পরিবর্তন আমাদের হাত ধরেই হবে। আপনারা সমীক্ষা দেখছেন, সর্বশেষ যে জরিপ দেখেছেন, এর আগেও জরিপ দেখেছেন, জরিপগুলো ক্যালকুলেশন করবেন, দেখবেন ওইখানে লেখছে 34% বিএনপি, 33% জামাত, 7% এনসিপি, 4% চরমোনাই, অন্যান্য দল আর 3-4% মিলে জিলে আছে। আচ্ছা যোগ টোগ করলে এই যে 10 দলীয় জোট যেটা হয়েছে তা কত শতাংশ হয়? হিসাব কিতাব করে দেখবেন ওইখানে 40 পার হয়ে গেছে, আর ওরা এখনো 35-এ আছে। এই জন্য মাথা কথা কিন্তু ঠিক নাই, এই জন্য মাথা কথা ঠিক নাই। এখন যা ইচ্ছা তাই করতেছে, এদের মারতেছে, ওরা ধরতেছে। আগে যে চিন্তা করছিল যে 200 আসন নিয়ে তো এমনিই যাও, পারলে 280 নিয়ে যায় কিনা এটা নিয়ে সন্দেহ ছিল। এখন হচ্ছে চাল চুলা কিছুই নাই, এমন একটা অবস্থা যে 150 করে কিনা এটা নিয়েই টেনশনে আছে। টেনশনটা দিন যত যাচ্ছে ততই বাড়তেছে। এখন আপনাদের আমাদের এই ভূমিকাটা রাখতে হবে সোশ্যাল মিডিয়ার এই মাধ্যমে ইয়াং জেনারেশনের কাছে আমাদের অ্যাপ্রোচটা, আমরা কি বলতে চাই এটা একটু আমরা তুলে ধরবো। আমরা তো কারো কাছে ফেক কোনো কিছু চাই না, আমরা তো তাদেরকে ইলিগাল কোনো প্রেফারেন্স চাই না। আমরা সৎ কথাগুলো, হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরবো। এই কাজটা অন্তত ঢাকায় বসেও করা যায়, যে যে জায়গায় থাকে না। আর অর্থনৈতিক সহযোগিতা, এখন টাকা পকেটের মধ্যে কুপু করে যদি রাখেন আর ব্যাংকে ব্যালেন্স করে রাখেন, আর যদি কোনোভাবে কোনো নেগেটিভ নিউজ পরবর্তীত হয়, আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। এজন্য এখন যার যতটুকু সামর্থ্য আছে একটু পকেটটা খোলেন, একটু দান সৎকার করার চেষ্টা করেন। এখন আমাদের তো 10-এর লাঠি একে বোঝা, ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে এই ফাইন্যান্সিয়াল আপনাদের সকলের এই দোয়াগুলোই হচ্ছে একটা শক্তিতে রূপান্তর হয়। আমরা আশা করি আপনারা সেই জায়গা থেকে শুধু নিজে দেবেন না, নিজের বন্ধু বান্ধব আছে না, আমি যখন কালেকশন করি আমি আমার বন্ধু, আমি আমার রেগুলার সুদীদের কাছ থেকে কম করি, ওটা তো পিএম করে। আর কালেকশন করি হচ্ছে আমার যারা বন্ধু, নতুন বন্ধু যারা হয়েছে, ওয়ে দুইশা যারা আমার খুব ভালোবাসে বলে, তাদের বলি ভালোবাসা খালি মুখে মুখে দেখাইতে হবে। বিয়া মোয়ালিকুম ওয়ান খুশি, এখানে জানের চাইতে আগে আল্লাহ বলছে মান, তাহলে আগে ওইটা দেন, এরপরে দেখবেন নিচের মিটিং এ কত লোক কি পারফরম্যান্স করে। ভালোবাসি বললেই হচ্ছে দিতে হবে কিছু, আল্লাহ রাসূলকে ভালোবাসি বলছে তার মানে হচ্ছে দেওয়া কিছু, সবই দিছে টাকা। গনি থেকে ফকিরের দিকে রূপ নিছে, তার বন্ধু বান্ধব জিজ্ঞাসা করছে, বলছে যে আমি আল্লাহর সাথে ব্যবসা করছি,
এবং সেই ব্যবসা তো আল্লাহ নিজেই কোরআনে সার্টিফাই করেছে, আল্লাহ আদুল্লুকুম আলা তিজারা, তোমাদের একটা ব্যবসার কথা বলে দেবো। সেই ব্যবসার ভিতরে যেহেতু আমরা এসেছি, আমরা সেই জায়গায় আমাদের ইনভেস্টমেন্টটা এখন করা দরকার। সহযোগিতা প্রত্যেকের জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে আমরা করব। একটা হচ্ছে ক্যাম্পেইন, নির্বাচনের দিন তো নিজ এলাকায় যেতেই হবে এবং আসলে দাঁড়ায় থাকতে হবে। জনগণকে এখন একটা কথা ক্লিয়ার ভাবে বলবেন, ভোট দিয়ে ঘরে এসে ঘুমায় থাকলে কাজ হবে না। ভোট দেবো, ভোট কেন্দ্রেই দাঁড়ায় থাকবো। 4টায় ভোট গণনা শেষ, 5টা থেকে গণনা শুরু, 6টায় গণনা শেষ করে রেজাল্ট দিয়ে এরপর এই জায়গা থেকে যাবো। কে ডাকাতি করতে আসে এটা দেখে নেবো। দুষ্কৃতিকারীরা 100 বেশি থাকবে না, আর ওই এলাকায় ভোটার হচ্ছে 2-3 হাজার। যদি দাঁড়ায় থাকে ওরা ভয়তে এই জায়গায় আসবে না, এমনি ভয়তে পাবে, কোনো কিছু করা লাগবে না। আর প্রশাসন নিউট্রাল ভূমিকা পালন করবে। প্রশাসন দেখবে কার ক্ষমতা কোন দিকে। এই প্রশাসন তো আওয়ামী লীগের প্রশাসন, কয়েকদিন আগে তো মারি খাইছে, এগুলো তো রেডিক্যাল চেঞ্জ হয় না। আর ওর ভিতরে ট্রমা এখন পর্যন্ত আছে। এই ট্রমাটাইজ সিচুয়েশনের জায়গা থেকে আমার মনে হয় প্রশাসন আর কোন দলকে ক্ষমতায় নেওয়ার জন্য যে বিবাদসুলভ আচরণ করা, এটা থেকে তারা শতভাগ বিরত থাকবে ইনশাআল্লাহ। আমরা প্রশাসনের কাছে এই দাবি করি যে আপনারা নিরপেক্ষভাবে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকে। তাহলে 8 সালে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যারা আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসছিল তাদের দশাটা কি? লেন্দুক দর্জির মতো হয়ে গেছে এখন, বিদেশে এতিমের মতো ঘুরে বেড়ায়, মানুষ পাইলে থুথু দেয় তাদের। এই চরিত্র নিয়ে বাঁচবেন নাকি বুক ফুলায় এই সমাজে বাঁচতে চান? এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। হকের পথে থাকেন, ফেয়ার একটা ইলেকশন করে দিয়ে যান, মাথা উঁচু করে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। তারাও কমিটেড, তারাও চায় তাদের জীবনে এটা একটা স্মরণীয় ইলেকশন তারা করে দিয়ে যাবে। আমরা আশা করি তারা তাদের কমিটমেন্ট রক্ষা করবে। আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব রাতের বেলায়। ওভার কনফিডেন্স যেন আমাদেরকে ধ্বংস না করে। ওভার কনফিডেন্স হব না, আত্মবিশ্বাসী হবে ইনশাআল্লাহ। ওভার কনফিডেন্স হব না, আল্লাহর কাছে দোয়া করব সব সময় রাতের বেলায়, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা যেহেতু তুমি আমাদের জন্য উন্মুক্ত করেছো, আল্লাহ তুমি আমাদের জন্য এই জমিনকে আর সংকীর্ণ করে দিও না। আল্লাহ আমাদেরকে এই জমিনে তোমার উত্তরাধিকারী বানাও। আমরা তোমার সেজদাই করব, আমরা মানুষের আমানত রক্ষা করব, আমরা কোনোদিন খেয়ানত করব না। আমাদের অন্তরের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে জানেন। আমরা সেই বিজাতি সুদূরের কাছে রাতের বেলায় মোনাজাত করে চোখে পানি ফেলে দোয়া করলে আল্লাহ নিঃসন্দেহে আমাদেরকে ফেরত দিবেন না। আর যতটুকু সম্ভব নফল রোজা রেখে নফল ইবাদত করে করেও আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব। কারণ তুক্তিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন। কত ইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তাকে ইজ্জত সম্মান তিনি দান করেন। কত জিল্লু মান তাশা, আর জিল্লতির জীবন যাকে ইচ্ছা তাকে দান করেন। বিয়াদিকাল খায়র, তার কাছেই তো সকল কল্যাণ নিহিত। যদি তার কাছে সকল কল্যাণ নিহিত থাকে, এটা আমার ঈমান, এই বিশ্বাস যদি আমার অন্তরে থেকে থাকে, তাহলে আমার উপরে আমি আত্মবিশ্বাসী অতিমাত্রায় না হয়ে আল্লাহর কাছে বেশি ধর্ণা ধরবো ও আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেটা কল্যাণকর সেটাই তুমি আমাদেরকে দান করো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে, যে জমিনে আমাদের শহীদ প্রেসিডেন্টের রক্ত ঝরেছে, এই জমিনে মতিউর রহমান নিজামীর রক্ত ঝরেছে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রক্ত ঝরেছে, কামালুজ্জামান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা কারাগারে আটকে রেখেছিল। তারা শেষ করে দিতে চেয়েছিল এই জমিনে আমাদেরকে, কিন্তু তারা পারে নাই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই জমিনের উত্তরাধিকারী বানাবেন, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি, আল্লাহর কাছে সেই দোয়া করি। আর আমরা সর্বোপরি আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতির জন্য কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই।